একটা নিরীহ সাদাসিধে ছেলে যার পরিবার বলতে কেউ ছিল না, কিন্তু সে একটি সুন্দরী বোবা মেয়েকে ভালোবেসে ফেলে আর মেয়েটাও তাকে খুব ভালোবাসে। একদিন সেই ছেলেটি সেই মেয়েকে তার বাড়িতে আনে আর সেই মেয়ের প্রিয় খাবার আনতে বাজারে যায়। মেয়েটি ঘরে একা বসে থাকে আর সেই বাড়ির পাশের বাড়িতেই থাকতো এক ভয়ঙ্কর শয়তান, আর তাকে মারার জন্য 3টে লোক আসে, কিন্তু তারা ভুল করে সেই শয়তানের বাড়িতে না গিয়ে সেই নিরীহ ছেলেটার বাড়িতে চলে আসে, যেখানে তার ভালোবাসার মানুষ সেজেগুজে বসেছিল। ব্যাস আর কি, নিরীহ সুন্দরী মেয়েকে দেখে কুকুরের মুখ দিয়ে লাল ঝরতে থাকে আর তারা তাকে বারে বারে পালা করে তার সঙ্গে খারাপ কাজ করে। আর বোবা মেয়েটি চোখের জল ফেলা ছাড়া আর কিছু করতে পারছিল না, কারণ সে তো বোবা, তার চিৎকার করারও ক্ষমতা নেই। আর সেই শয়তানরা এইসব করেও শান্ত হয় না, তারা তার গায়ে অ্যাসিড ছুঁড়ে মারে। আর এরপর যখন সেই ছেলেটি ভালোবাসার মানুষের এরকম করুণ পরিণতি দেখে, তখন সেই সহজ সরল ছেলেটি আগুনের গোলা হয়ে ওঠে। আর এরপর সেই ছেলেটি এমন ভাবে প্রতিশোধ নেয় যে প্রতিশোধ দেখতেও চোখের সাহস লাগে। আর তার প্রতিশোধ কেমন ছিল তা জানতে পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন বেশি কথা না বলে শুরু থেকে শুরু করি। ওয়েলকাম বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি কাইভা সিনেমা। গল্পের শুরুতেই আমাদের দেবরাজ নামের একজনকার ব্যাপারে বলা হয়, যে দেবরাজ গোটা বেঙ্গালুরুর সবচেয়ে বড় গুন্ডা। তার সামনে কেউ কথা বলা তো দূরের কথা, দাঁড়িয়ে থাকারও মতো সাহস করে না। তার শত্রুরা শুধুমাত্র তার নাম শুনেই ভয়ে কাঁপতে থাকে। কিন্তু এই মুহূর্তে দেবরাজ জেলের ভেতর বন্দী, আর এই সুযোগে বাইরে যেসব ছোটখাটো গুন্ডা আছে তারা নিজেদের দেবরাজ ভাবতে শুরু করেছে। এরপর আমাদের বেঙ্গালুরুর এক গ্রাম দেখানো হয়। সেই গ্রামে চলছে জমজমাট কবাডি ম্যাচ। মাঠে নেমেছে উমেশ নামের এক লোকের দল, কিন্তু ওরা খেলার নিয়ম মানে না। প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের এমন মারধর করতে থাকে যাতে তারা পরের রাউন্ডে ফিরেই না আসতে পারে। ঠিক তখনই প্রতিপক্ষ দলের ক্যাপ্টেন কাইভা মাঠে নামে। সে একাই আসে আর উমেশ আর তার দলবলকে একে একে মারতে শুরু করে। সবাই মিলে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু কেউ তাকে ধরতেই পারে না। কাইভা একাই পুরো দলকে ছুঁয়ে ফিরে আসে নিজের দিকে, আর সেই এক রাউন্ডেই তার দল জিতে যায়। কবাডির এই হাড্ডাহাড্ডি লড়াই দেখে সবাই অবাক। সবাই ভাবে একাই কাইভা এত বড় কাণ্ড করে ফেললো, সত্যি ও একজন দারুণ খেলোয়াড়। এরপর আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় 3জন ভয়ঙ্কর গুন্ডার সঙ্গে, যারা জাল স্ট্যাম্প পেপার বানানোর অবৈধ ব্যবসা চালায়। প্রথম জন হলো পাককালি, বাইরে থেকে সে রাইস ফ্যাক্টরির মালিক, কিন্তু তার ভিতরে ভিতরে সে নেশার জিনিস পাচার করে। দ্বিতীয় জন থামু, তার বহু কোটা বা বেশ্যালয় চালু আছে। সে নিরীহ সহজ সরল মেয়েদের ধরে এনে সেখানে বসিয়ে দেয়। আর তারপর কি হয় আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন। তৃতীয় জন কালিম, সে একজন মাহির জুয়ারি, তার সঙ্গে জুয়ায় কেউ আজ পর্যন্ত জিততে পারে না। আর এরা 3জন মিলে নকল স্ট্যাম্প পেপার বানানোর কাজ করে। আর এরা পরবর্তী কি অপরাধ করবে, কি করে পুলিশের হাত থেকে বাঁচবে, এসব তাদের বলে চেতন নামের এক লোক। এই জন্য 3জন সবসময় তাকে তাদের সঙ্গে করে রাখে। এবার তারা সবাই রাতে একটা নাইট ক্লাবে ঢোকে। সেখানে আসে এক ভয়ঙ্কর গুন্ডা রামলাল, তার নামই ছোট বড় গুন্ডারা কেঁপে ওঠে। কিন্তু থামু আর তার দল বা এসব লক্ষ্য করে না, তাদের এসব কোনো কেয়ারই নেই। তাদের মুখে দম্ভ আর চোখে অবজ্ঞা। এই দেখে রামলাল রেগে আগুন হয়ে যায়। সে তাদের সবাইকে প্রচন্ড মারধর করে আর সবার সামনে তাদের অপমান করে। তারপর রামলাল তাদের বলে, বাজারে তোরা তোদের ব্যবসা চালাতে চাইলে আমাকে তোদের লাভের 40% দিতে হবে। হ্যাঁ ঠিক 40%, না হলে কাল থেকে তোদের ব্যবসা বন্ধ করে দেব। এই কথা শুনে 3জন গুন্ডাই ভয় পেয়ে যায় আর তারা বাধ্য হয়ে রামলালের শর্ত মেনে নেয়। অন্যদিকে কাইভা তার বন্ধুদের সঙ্গে ছিল। তখন তার চোখ পড়ে এক সুন্দরীর দিকে, তার নাম সালমা। সালমার সৌন্দর্য দেখে কাইভা মুহূর্তে তার প্রেমে পড়ে যায়। কিন্তু সালমা কাইভাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ সালমা অনিচ্ছাকৃতভাবে কাইভার উপর নারকেল ছুঁড়েছিল। আর সালমা ভেবেছিল কাইভা হয়তো সেই জন্য তাকে মারতে চায়, কিন্তু কাইভা আসলে শুধু তাকে দেখার জন্য তার পিছু করছিল। এইভাবে কাইভা তার পিছন পিছন যেতে থাকে। এটা দেখে সালমার মনে হয় হয়তো নারকেল ছুঁড়ে দেওয়ার জন্যই কাইভা তার পিছু করছে, তাই সে একটা চিঠির মাধ্যমে কাইভার কাছে ক্ষমা চায়। আর চিঠিটা পেয়ে কাইভা তো খুশি হয়ে যায়। সে ভাবতে থাকে হয়তো সালমা তাকে পছন্দ করতে শুরু করেছে, না হলে হঠাৎ কেউ কেন কাউকে চিঠি দেবে। এদিকে থামু আর বাকি সবাই অনেক রেগেছিল, কারণ রামলাল সবার সামনে তাদের অপমান করেছে, আর তাই এরা তার বদলা নিতে চাইছে। ঠিক তখনই তাদের এক সঙ্গী বলে, যদি রামলালের থেকে বদলা নিতে চাও তোমাদের এমন একজন মানুষকে খুঁজে বার করতে হবে যে রামলালের চেয়েও অনেক বেশি শক্তিশালী। আর তেমন মানুষ একজনই আছে, সে হলো দেবরাজ। তুমি যদি তার সঙ্গে বন্ধুত্ব করো তাহলে রামলাল তোমাদের কিচ্ছু করতে পারবে না। কিন্তু দেবরাজ সহজে কারোর সঙ্গে বন্ধুত্ব করে না। কিন্তু তোমাদের চিন্তা করতে হবে না, আমি তার জন্য সব ব্যবস্থা করে রেখেছি। দেবরাজের একটা শত্রু আছে গোবিন্দা, যাকে সে মারতে চায়, কিন্তু এখন সে জেলের মধ্যে বন্দী, অতএব সে তার কিচ্ছু করতে পারছে না। আর তোমরা যদি গোবিন্দাকে মারতে পারো তবে নিশ্চয়ই সে তোমাদের বন্ধু হয়ে যাবে। এই কথা শুনে 3জন গুন্ডা একসঙ্গে খুশিতে নেচে ওঠে আর বলে, এবার আমরা দেখিয়ে দেবো রামলালকে আমাদের অপমান করার পরিণাম কি হয়। পরের দিন উমেশ আর তার সঙ্গীরা গিলি ডান্ডা খেলছে। এমন সময় সালমা সেখান দিয়ে যাচ্ছিল। হঠাৎ সেই গিলি সালমার গায়ে লাগতেই যাচ্ছিল, কিন্তু ঠিক সময় কাইভা এসে তাকে রক্ষা করে। তারপর সালমাকে সেখান থেকে দ্রুত চলে যেতে বলে। এই ঘটনা দেখে উমেশ খুব রেগে যায় যে কাইভা এত সাহস কোথা থেকে পেল আমার খেলা নষ্ট করার। কিন্তু কাইভা অনেক রেগেছিল, কিন্তু সেই মুহূর্তে কাইভা তাকে কিছু বলে না, শুধু গালাগালি দিয়ে চলে যায়। কিন্তু কথায় আছে না, দুষ্টু গরু লাঠি ছাড়া কিছু বোঝে না। এরপর উমেশ তার সঙ্গীদের ডেকে আনে এবং কাইভার সঙ্গে লড়াই শুরু করে। আর কি, আগে কাইভা শুধু ধমক দিয়েছিল, কিন্তু এবার সে সবার
এমন ধুলাই করে তারা আর মাটি থেকে উঠতে পারে না। এই দৃশ্য দেখে সালমা খুব খুশি হয়, মনে মনে ভাবতে থাকে কায়বা একটা ভালো মানুষ, সে আমার জন্য অনেক কিছু করছে। এরপর সালমাও কায়বাকে পছন্দ করতে শুরু করে। পরের দিন সালমা আবার কায়বাকে একটা চিঠি দেয়, যাতে লেখা ছিল আমি তোমাকে পছন্দ করি কায়বা। আর কায়বা তার উত্তর দেওয়ার আগেই সালমা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যেতে চায়। তখন কায়বা তাকে বলে আমি অনাথ, জীবনে কোনো সুখ পাইনি, কিন্তু আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি তোমাকে সব সুখ দেওয়ার চেষ্টা করব, তুমি সারা জীবন আমার সঙ্গে থাকবে তো? সালমা কাঁদতে কাঁদতে ইশারায় বলে আমি কথা বলতে পারি না। এই কথা শুনে কায়বা তাকে জড়িয়ে ধরে, কারণ সে কোনো শর্ত ছাড়াই সালমাকে মেনে নিয়েছে। এইভাবে শুরু হয় তাদের প্রেমের কেমিস্ট্রি। পরবর্তী দৃশ্যে উমেশ আবার কায়বার সঙ্গে লড়াই করতে যায়, কিন্তু কায়বা উমেশের রাগ থামিয়ে বলে দেখ এখন আমি পুরোপুরি সালমার হয়ে গেছি, তাই আমি কোনো ঝামেলা করে তাকে কষ্ট দেব না। আর তোরও উচিত কাউকে ভালোবাসার, আর ভালোবাসলেই তখন বুঝতে পারবে আসলে ভালোবাসা কি, আর ভালোবাসার মানুষের জন্য কি করা যায়। এ কথা বলে কায়বা চলে যায়। এসব দেখে উমেশ অবাক হয়ে যায়, সে মনে মনে ভাবে এই কেমন রোগে ধরেছে ওকে, যা কায়বার মতো সিংহকে বিড়াল বানিয়ে দিল। পরের দিন সকালে থামুর এক সঙ্গী তার বন্ধুদের বলে গোবিন্দা প্রতি শুক্রবার সোনু নামের এক লোকের কাছে মাসাজ করতে যায়, আর এটাই হবে তাকে মারার সঠিক সুযোগ, কারণ তখন ওর সাথে কেউ থাকে না। এই কথা শুনে থামু ও বাকি সবাই রাজি হয়ে যায়। এরপর শুক্রবারের দিন আসে, আর অস্ত্রশস্ত্র নিয়ে গোবিন্দার খেল খতম করার জন্য বেরিয়ে পড়ে তারা। কিন্তু সেদিন যখন গোবিন্দা সোনুর কাছে যাচ্ছিল, তখন তার কাছে খবর আসে যে তার থিয়েটার যে বিল্ডিংটাই ছিল সেটি ধসে পড়েছে, তাতে অনেক মানুষ আহত হয়েছে। এই খবর পেয়ে গোবিন্দা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায়। গোবিন্দা তো আর সোনুর বাড়িতে যায় না, কিন্তু সোনুর বাড়িতে উপস্থিত হয় থামু আর পাক্কালি। তাদের উদ্দেশ্য ছিল গোবিন্দাকে মারার, কিন্তু সেখানে তারা গোবিন্দাকে পায় না, কিন্তু সালমাকে সেজে গুজে বসে থাকতে দেখতে পায়, কারণ সোনু কাইভার বন্ধু, আর কাইভা সালমাকে এখানে আসতে বলেছিল যাতে তারা একান্তে কিছু সময় কাটাতে পারে। কিন্তু বন্ধুরা সেখানে কায়বা আসার আগে সেই নরঘাতক তিনজন সেখানে পৌঁছে যায়, আর তারা সালমাকে জিজ্ঞাসা করে গোবিন্দা কোথায়, কারণ তারা ধারণা করে সালমা গোবিন্দার গার্লফ্রেন্ড। কিন্তু নির্দোষ বোবা সালমা কিছু বলতে পারে না, ফলে তারা তাকে মারধর করতে শুরু করে। আর এরপর তারা সালমার সঙ্গে অনেক খারাপ আচরণ করে, তাকে মারধর করে, কিন্তু সালমা কিছুই বলতে পারে না। আসলে সে তো জানেও না গোবিন্দা কোথায়, গোবিন্দা আসলে কে। আর সালমার চুপ করে থাকার কারণে এরপর সবাই তার সঙ্গে খারাপ কাজ করে, আর তাদের স্বার্থসিদ্ধি হয়ে গেলে থামু তার উপর অ্যাসিড ফেলে সেখান থেকে চলে যায়। এরপর তিনজন চলে যাওয়ার কিছুক্ষণ পর কায়বা সেখানে আসে। সালমার এমন দুরবস্থা দেখে তার আত্মা কেঁপে ওঠে, তার চোখ দেখে স্পষ্ট বোঝা যায় এবার সে থামু আর বাকিদের কাউকে ছাড়বে না, তাদের জীবনের আর মাত্র কয়েকটা দিন বাকি। কায়বা পৃথিবীর যে কোনো কোণ থেকে তাদের খুঁজে বের করবেই। অন্যদিকে এই খবর থামুর এক সঙ্গী জানতে পারে, সে থামু সহ সব সঙ্গীদের গালাগালি করে আর বলে তোমরা যখন গোবিন্দাকে পেলে না, তাহলে কেন ওই নির্দোষ নিরীহ মেয়েটার জীবন নষ্ট করে এলে? আমি আর তোমাদের মতো লোকের সঙ্গে কাজ করব না। এই বলে সেও চলে যায়। এরপর দিন আস্তে আস্তে কাটতে থাকে, সালমার অবস্থাও ভালো হতে থাকে। কায়বা নিজের রাত থামিয়ে পুরো মনোযোগ সালমাকে সুস্থ করার দিকে দেয়, আর তার চেষ্টা ভালোবাসা যত্নে সালমা দ্রুত সুস্থ হতে শুরু করে। এরপর সালমা সুস্থ হয়ে গেলে কায়বা সালমাকে নিয়ে বাজারে যায়, কারণ অ্যাসিড পড়ার কারণে সালমার গাল জ্বলে গিয়েছিল, তাই সালমা বাইরে যেতে ভয় পেত। কিন্তু কায়বা তার সঙ্গে থাকায় তার সাহস বেড়ে যায়। তারপর কায়বা সবাইকার সামনে সালমার সঙ্গে একটি ছবি তোলে, সেই দৃশ্য দেখে সবাই আনন্দে হাততালি দিয়ে তাকে উৎসাহিত করে। এরপর কায়বা গোবিন্দার সঙ্গে দেখা করে, আর তাকে বলে সালমা আমাকে বলেছে সে গুন্ডারা তোমাকে মারতে এসেছিল, তুমি কি আমাকে বলতে পারো তোমার আসল শত্রু কে? গোবিন্দা বলে দেবরাজ আমার সবচেয়ে বড় শত্রু, দেবরাজ ছাড়া আর এই কাজটা কেউ করতেই পারে না। সেই জন্য কায়বা সরাসরি দেবরাজের কাছে যায়, সে সবেমাত্র জেল থেকে মুক্ত হয়েছে। কায়বা তাকে বলে আমার তোমার সাথে কোনো শত্রুতা নেই, শুধু আমাকে বলো তোমার সেই সঙ্গীদের নাম যারা আমার সালমার সাথে এরকম আচরণ করেছে। তখন দেবরাজ বলে আমি একটা সিংহ, সিংহ যখন শিকার করতে যায় তখন তার কুকুরের দরকার পড়ে না। গোবিন্দাকে মারার মন হলে আমি তাকে নিজের হাতে মারবো, আর তাকে যদি আমি খুঁজে পাই যে আমার নাম খারাপ করার চেষ্টা করেছে, তাহলে আগামীকাল আমি তার মাথা তোমার বাড়ির সামনে টাঙিয়ে দেব। এই কথা শুনে কায়বার বিশ্বাস হয় যে এতে দেবরাজের কোনো হাত নেই। তারপর সে চলে যায়। তাকে চলে যেতে দেখে দেবরাজ বলে আজ পর্যন্ত জঙ্গলে শুধু একটা সিংহ ছিল, কিন্তু এখন মনে হচ্ছে আর একটা সিংহ আসতে চলেছে। পরবর্তী দৃশ্যে সালমাকে পুলিশ স্টেশনে ডাকা হয়, তাকে সব অপরাধীদের ছবি দেখানো হয় যাতে সে সেই শয়তানদের চিনতে পারে, আর সেই ছবিগুলোর মধ্যে থাকা থামুকে সালমা চিনে ফেলে। তা দেখে বাকি পুলিশ সদস্যরা বলে এ তো বেশ কিছুদিন কিডন্যাপের অভিযোগে জেলে বন্দী ছিল, এই কিছুদিন আগে বাইরে বেরিয়েছে, আর তার সঙ্গে দুজন তার সঙ্গীও আছে, তাদের নাম পাক্কালি আর কালিম। ব্যাস আর কি। কায়বা যখন জানতে পারে তখন সে সেই তিনজনের জীবন শেষ করার জন্য বেরিয়ে পড়ে। প্রথমে সে পাক্কালির কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি জানো সালমাকে? পাক্কালি বলে হ্যাঁ আমি জানি, কিছুদিন আগে আমরা ওর নরম শরীরের মজা নিয়েছিলাম, কিন্তু তুমি জিজ্ঞাসা করছো কেন?
তুমি কি ওর ভাই না স্বামী? যদি তাই হয় তাহলে বলো, আমরা সালমার সঙ্গে যা করেছিলাম তা তোমার চোখের সামনে আবার করে দেখাবো। আর এই কথা শুনে কাইবার রাগ আসমানে উঠে যায়। যে চিকেন লেগ পিস পাক্কালি খাচ্ছিল, কাইবা ধাক্কা মেরে সেটা তার মুখের ভেতর ঢুকিয়ে দেয়, যা তার গলা ফাটিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর কাইবা চাল তোলার মুখ ধরে পাক্কালির বুক চিরে ফেলে। আর এই সব কিছু করতে পাক্কালির স্ত্রী এবং তার মেয়ে দেখছিল। তাই এরপরে কাইবা তাদের কাছে ক্ষমা চায়। সে বলে, আমার সালমার সঙ্গে এই জঘন্য পশু অনেক খারাপ আচরণ করেছিল, তাই আমি তাকে মারতে বাধ্য হয়েছি। যদি তোমাদের কখনো কোনো সাহায্যের দরকার হয় আমাকে বলবে, আমি সব সময় তোমাদের পাশে থাকবো, শুধু তুমি আমাকে মাফ করে দিও। এই কথা বলে সে চলে যায়। পাক্কালির মৃত্যুর খবর পেয়ে কালিম আর থামুর অবস্থা খুব খারাপ হয়ে যায়। এই জন্য কালিম এক ফ্যাক্টরিতে চলে যায় লুকোতে, যেখানে তার অনেক গুন্ডারা ছিল। কিন্তু তবুও ফাইট করতে করতে কাইবা সেখানে পৌঁছে যায়। তা দেখে কালিম কাইবার কাছে প্রাণ ভিক্ষা চাইতে থাকে, কিন্তু কাইবা কি তার কথা শুনবে বলে এসেছে নাকি? সে সরাসরি একটি ছুরি তোলে আর কালিমের বুকের এপার ওপার করে দেয়। আর ব্যাস, কালিমও শেষ। আর তার দুই সঙ্গীর মৃত্যুর পর থামু একদম ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়। এখন সে কি করবে কিছুই বুঝতে পারে না। তখন চেতন তাকে পরামর্শ দেয়, যদি কাইবাকে মারা যায় তাহলে আমাদের আর কাউকে ভয় পেতে হবে না, তাই তোমাদের সব লোকেদের পাঠিয়ে দাও আর কাইবাকে মেরে ফেলো। এই কথাই থামু রাজি হয়ে যায় আর তার দলের সমস্ত লোকজনকে কাইবার জীবন শেষ করার জন্য পাঠায়। ওদিকে কাইবা যখন মন্দিরে পুজো করছে তখন সেই গুন্ডারা সেখানে এসে পড়ে। তখন কাইবা সেই অবস্থাতেই এক এক করে সবাইকে মারতে শুরু করে, যা দেখতে বেশ ভালোই লাগে। কিন্তু গুন্ডাদের সংখ্যা বেশি থাকার কারণে কাইবাকে তারা ঘিরে ফেলে। আর যখন গুন্ডারা তাকে মারতেই যাবে তখন গোবিন্দা তার সঙ্গীদের নিয়ে সেখানে উপস্থিত হয়। আর এত লোক দেখে গুন্ডারা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই সেখানে পুলিশ আসে আর কাইবাকে ধরে নিয়ে যায়, কারণ সে দুজনের প্রাণ নিয়েছে। পরের দিন পুলিশের গাড়ির কাঁচ ভেঙে দেয় উমেশ আর তার সঙ্গীরা, তাই পুলিশ তাদের কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে কাইবার সঙ্গে জেলে আটকে রাখে। ওদিকে চেতন থামুর সব জিনিসপত্র প্যাক করে তাকে মুম্বাই পাঠানোর জন্য, কারণ যদি সে এখানে থাকে তাহলে কাইবা তাকে কখনো ছাড়বে না। কিন্তু যাওয়ার আগে ধোকাবাজ থামু চেতনকে মেরে দেয়, কারণ যদি পুলিশ চেতনকে ধরে তাহলে হয়তো সে ভয়ে পুলিশকে সব বলে দিত যে থামু কোথায় আছে। আর বেঈমান শয়তানদের সাথে থাকার শাস্তি চেতনকেও পেতে হয়। পরবর্তী দৃশ্যে থামু তার প্রেমিকা রোজির কাছে যায়। সে তাকে অনেক মারধর করে, কারণ রোজি তাকে সালমার সাথে খারাপ কাজ করার জন্য খুব কথা শুনিয়েছিল। এরপর সে তাকে মারতে যায়, কিন্তু তাকে মারার আগেই কাইবা সেখানে এসে পৌঁছায়। সে জেল থেকে বেরিয়ে গিয়েছিল। আসলে কাইবাকে জেল থেকে বের করানোর পুরো পরিকল্পনা করেছিল উমেশ। যখন উমেশ আর তার সঙ্গীদের জেল থেকে বের করা হয় তখন তাদের মধ্যে একজন পুলিশ চুপচাপ কাইবাকেও বের করে দেয়, কারণ সেই পুলিশ কাইবার অনেক ভালো বন্ধু ছিল। এরপর কাইবা থামুকে ওয়েল্ডিং মেশিন দিয়ে ধীরে ধীরে পুড়িয়ে ফেলে, কারণ থামুই সালমার উপর অ্যাসিড ফেলেছিল। আর কাইবা তার বদলা নেওয়ার পর সে নিজেই আত্মসমর্পণ করে। কিন্তু জেলে যাওয়ার আগে সে সালমাকে বলে, আমার অপেক্ষা করো, আমি অবশ্যই তোমার কাছে ফিরে আসবো, কারণ আমাদের দুজনের মিলন হতেই হবে। আর এটাই আমাদের জীবনে লেখা আছে, কেউ আমাদের আলাদা করতে পারবে না। কিন্তু কাইবা যখনই জেলে যায় তখনই রামলাল আর গোবিন্দা এক হয় কাইবাকে বাঁচানোর জন্য, কারণ রামলাল কাইবার সাহস দেখে তাকে নিজের দলের সদস্য করতে চায়। সেই জন্য সে গোবিন্দার সাথে মিলে সবাইকে একত্রিত করে। যারা কাইবাকে থামু এবং বাকিদের মারতে দেখেছে তারা আদালতে সাক্ষী দেবে। এরপর তারা সেই সমস্ত সাক্ষীদের জোগাড় করে যারা কোর্টে সাক্ষী দেবে। আর তারা তাদের ভয় দেখিয়ে বলে, কোর্টে গিয়ে বলবি কাইবা কারোর প্রাণ নেয়নি। আর তাদের ভয়ে সবাইতে রাজি হয়। আর তাছাড়া তাদের সত্যটাও জানা ছিল যে কাইবা কিছু ভুল কাজ করেনি। আর কোর্টে গিয়ে রোজি, পাক্কালির স্ত্রী সবাই কাইবার পক্ষেই সাক্ষী দেয় যে কাইবা কাউকে হত্যা করেনি। আর প্রমাণের অভাবে কাইবাকে মুক্ত করে দেওয়া হয় আর বলা হয় কাইবা কারো প্রাণ নেয়নি। এই খবর পেয়ে সালমা খুব খুশি হয় আর তারা দুজনে আবার মিলিত হয়। আর এইভাবে মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেদের যত্ন নিও।